তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের 7 পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি। এবং এই বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি বলতে ন্যায়াঙ্কারা প্রথা, এই ন্যায়াঙ্কারা প্রথা কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে এর 20 নাম্বারের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে এই প্রশ্ন রয়েছে। ফোর্থ সেমিস্টার ডিএস সিসি 7 প্রশ্ন হচ্ছে বিজয়নগরের অর্থনীতি। এটাই আমাদের মূল প্রশ্ন। সেই অর্থনীতিটা পরিচালিত হয়েছিল একটা প্রথা পদ্ধতির ভিতর দিয়ে, যার নাম ন্যায়াঙ্কারা প্রথা। এখন বিজয়নগর সম্পর্কে আমাদেরকে একটু বেসিক ধারণা রাখতে হবে। যেমন দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ পর্বে, অর্থাৎ বা শেষ দিকে, যখন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল, ঠিক সেই সময় 1336 সালে হরিহর ও বুক্কা তুঙ্গভদ্রার তীরে এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 4টি রাজবংশ এখানে পরপর রাজত্ব করে। আরবিডু, শালুক বংশ, তুলুক বংশ, এরকম একাধিক বংশ রাজত্ব করে এবং অনেক রাজা এখানে রাজত্ব করেন। তাদের মধ্যে কৃষ্ণদেব রায় ছিলেন বিখ্যাত রাজা। তিনি অনেকদিন রাজত্ব করেন এবং এই বিজয়নগর সাম্রাজ্যকে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন, অবশ্যই একটি হিন্দু সাম্রাজ্য। এর পাশেই ছিল কিন্তু বাহমনি সাম্রাজ্য। 1347 সালে এই বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন বাহমান শাহ। এটি ছিল মুসলিম সাম্রাজ্য। যাই হোক, দুই সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন কারণে, অর্থনৈতিক এবং ধর্মীয় কারণে বিরোধ বাধে, দীর্ঘদিন ধরে যুদ্ধ চলে এবং 1556 থেকে 65 সালে গিয়ে তালিকোটার যুদ্ধের ভিতর দিয়ে এই বিজয়নগর ধ্বংসপ্রাপ্ত হয়। তা দেখা যায় প্রায় 300 বছর এই বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতে টিকে ছিল। এত বড় সাম্রাজ্য এতদিন ধরে টিকে ছিল কিভাবে? একটা অর্থনীতির উপরে ভিত্তি করে। সাম্রাজ্যকে টিকে থাকতে গেলে ভালো অর্থনীতির প্রয়োজন। সেই অর্থনীতিটাই আমাদেরকে আলোচনার বিষয়। তা বিজয়নগরের রাজারা এমন এক অর্থনীতি অনুসরণ করেছিলেন, সেই অর্থনীতির উপর ভিত্তি করে বিজয়নগর সাম্রাজ্য 300 বছর টিকে ছিল। সেই অর্থনীতির নামটা হচ্ছে ন্যায়াঙ্কারা অর্থনীতি। এই ন্যায়াঙ্কারা অর্থনীতিটা কেমন সেটা জানতে গেলে আমাদের সেই সময়ে উত্তর ভারতের সর্বভারতীয় স্তরে দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে অর্থনীতি সেটা জানতে হবে। সেটা ছিল ইকতা প্রথা। আমরা জানি যে ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেন এবং ইকতা প্রথা ছিল যে বিভিন্ন যে সমস্ত আমির উমরাহরা ছিলেন তাদেরকে এক একজন সামরিক দায়িত্ব দিয়ে একটা অঞ্চলে রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হতো। অর্থাৎ একাধারে তিনি ছিলেন একজন সামরিক সেনাপতি আর অন্যদিকে ছিলেন রাজস্ব সংগ্রাহক। তিনি রাজস্ব সংগ্রহ করে নিজের এবং তার সেনাদের ভরণ পোষণ করে বাকি অর্থ রাজকোষাগারে জমা দিতেন। এই ব্যবস্থাকে বলা হয় ইকতা, অর্থাৎ সাম্রাজ্যের সমস্ত জমিকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে, অর্থাৎ ইকতায় বিভক্ত করে। ইকতা অর্থাৎ একটি খণ্ড, একটি ভূমিখণ্ড। তো এইভাবে সাম্রাজ্যকে বিভিন্ন ইকতায় ভাগ করে সেগুলোকে এক একজন ইকতাদারের হাতে তুলে দেওয়া হয়। এই ইকতাদাররা ছিলেন একদিকে সেনাপতি, অন্যদিকে সেই ইকতাদারি অঞ্চলের একজন জমিদার, সামন্তপ্রভু, শাসনের দণ্ডমুণ্ডের কর্তা। তা এক ব্যক্তির মধ্যে দুই রকম দায়িত্ব এখানে রয়েছে। একদিকে তার সেনা ভরণ পোষণ করতে হবে, অন্যদিকে সেই অঞ্চলের তিনি হয়ে উঠছেন সর্বময় কর্তা। এই সিস্টেম ছিল সমগ্র সুলতানি যুগে। 320 বছরের সুলতানি সাম্রাজ্যে আমরা এই ব্যবস্থা লক্ষ্য করি। সুলতানি সাম্রাজ্যের ভিতর থেকে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান হয় এবং তাদের যে অর্থনীতি, 300 বছরের যে অর্থনীতি, সেটিও ছিল ইকতা ব্যবস্থারই একটি অনুরূপ প্রথা, যার নাম ন্যায়ঙ্কারা প্রথা। ন্যায়ঙ্কারা কথাটি এসছে নায়ক থেকে। নায়ক অর্থাৎ সেনা নায়ক। তা বিজয়নগরের রাজারা তাদের যে সমস্ত সেনাপতিরা ছিলেন সেই সেনাপতিদের বেতনের পরিবর্তে তাদেরকে জমি দিয়েছিলেন। অর্থাৎ জমি থেকে রাজস্ব আদায় করে ওই সেনাপতিরা নিজেদের বেতন নেবেন এবং তার অধীনে যে সমস্ত সেনারা রয়েছে তাদেরও ভরণ পোষণ করবেন। তো এই ব্যবস্থা, এটা ইকতা ব্যবস্থারই একটি অনুরূপ। আবার এই ব্যবস্থা পরবর্তীকালে মুঘল যুগে আমরা গিয়ে দেখি মনসবদারি প্রথা, জায়গিরদারি প্রথার রূপ। সবই সিস্টেমটা একই। সেই সামরিক সেনাপতিকে তার বেতনের পরিবর্তে জমি দেওয়া হচ্ছে, সেই জমির ভরণ পোষণের দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে তিনি যেমন মনসবদার অর্থাৎ একজন সেনাপতি, অন্যদিকে তিনি একজন জায়গিরদার অর্থাৎ জমিরও মালিক। তা
তা এই বিজয়নগর সাম্রাজ্যের বিভিন্ন সেনাপতিদের অর্থাৎ নায়কদেরকে এইভাবে জমি দেওয়া হয়েছিল। তাদের দায়িত্ব কি ছিল? নির্দিষ্ট সংখ্যক সেনা ভরণ পোষণ করা, যুদ্ধের সময় রাজাকে সেনা দিয়ে সাহায্য করা, এবং সেই অঞ্চলে যে অঞ্চলের নায়ককে জমি দেওয়া হচ্ছে সেই অঞ্চলের শাসন শৃঙ্খলা বজায় রাখা, রাজস্ব সংগ্রহ করা, প্রশাসন পরিচালনা করা, সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই নায়কের হাতেই থাকছে। অর্থাৎ নায়ক হয়ে উঠছেন ওই অঞ্চলের একজন জমিদার, ছোটখাটো সামন্ত প্রভু। এই নায়কদের নিয়ে যে অর্থনীতি গড়ে উঠেছিল বিজয়নগরে তাকে আমরা বলছি নয়ঙ্কারা প্রথা। পর্তুগিজ যে পর্যটক অশ্ব ব্যবসায়ী, মনে রাখতে হবে পর্তুগিজ অশ্ব ব্যবসায়ী ফার্নাও নুনিজ, তিনি বলেছেন বিজয়নগরে প্রায় 200 নায়ক ছিল, প্রায় 200। বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সেই সময়কার কিছু ঐতিহাসিক উপাদানের সাহায্য নিতে হয়। সেই ঐতিহাসিক উপাদান দাঁড়িয়ে আছে বিশেষ করে বৈদেশিক সাহিত্যিক উপাদানের উপর। কারণ এটাও আমরা জানি যে বিজয়নগর সাম্রাজ্যে অনেক অনেক বিদেশি পর্যটক, ব্যবসায়ী, চিকিৎসক, ভ্রমণ পিপাসু ব্যক্তিরা বিজয়নগরে এসেছিলেন এবং তারা বিজয়নগরের সমৃদ্ধির কথা তারা তাদের লেখনীর ভিতর দিয়ে তুলে ধরেছেন। যেমন এখানে পারস্য থেকে এসেছিলেন আব্দুর রাজ্জাক, নিকোলো কন্টি, ডমিঙ্গো পায়েজ, ফার্নাও নুনিজ, ফার্নাও ব্রোদেল, এরকম বিভিন্ন ব্যক্তি পর্যটক হিসেবে বিজয়নগরে আসে এবং তারা অনেক কিছু বিজয়নগর সম্পর্কে লিখে গেছেন, যেগুলি পাঠ করে আমরা বিজয়নগর সম্পর্কে অনেক ইতিহাস জানতে পারি। এছাড়া বিজয়নগরের রাজারা বিভিন্ন শিলালিপি খোদাই করেন, তিরুমালাই লিপি, তা এরকম একাধিক শিলালিপি রয়েছে যেগুলো থেকেও আমরা বিজয়নগর সম্পর্কে জানতে পারি। আমরা এটাও জানতে পারি এই নায়ঙ্কারা প্রথা বিজয়নগরে কেমন ছিল। তা দেখো বিজয়নগরের এই বিদেশি পর্যটক যিনি ফার্নাও নুনিজ, যাকে বলা হচ্ছে অশ্ব ব্যবসায়ী, তিনি বলছেন প্রায় 200 সেনানায়ক ছিলেন এই বিজয়নগরে। এবার দক্ষিণ ভারতের একজন বিখ্যাত গবেষকের কথা আমাদেরকে মনে রাখতে হবে, যার নাম বার্টন স্টেইন। এই বার্টন স্টেইন বিজয়নগরের সাম্রাজ্যকে বলেছেন সিগমেন্টারি স্টেট, অর্থাৎ খণ্ডিত রাষ্ট্র, অর্থাৎ একটা রাষ্ট্রকে খণ্ডে খণ্ডে ভাগ করে দেওয়া। মানে তার মতে বিজয়নগর ছিল অনেকগুলো ছোট ছোট ভূখণ্ডকে একত্রিত করে একটা বড় ভূখণ্ড। এটা কিভাবে হলো? কারণ অন্ধ্র অঞ্চল, কর্ণাটক অঞ্চলেও কিন্তু বিজয়নগর সাম্রাজ্য ছিল এবং অন্ধ্র কর্ণাটকের যে সমস্ত হিন্দু রাজারা ছিলেন তারা বিজয়নগরের রাজার প্রতি বশ্যতা মেনে নেন বা তার প্রতি অনুগত ছিলেন এবং বিজয়নগরের রাজারা এই সমস্ত ক্ষুদ্র হিন্দু রাজাদেরকে জমি দিয়েছিলেন, সেই সমস্ত জমির ভরণ পোষণের দায়িত্ব দিয়েছিলেন এবং বিনিময়ে যুদ্ধের সময় তাকে সেনা দিয়ে বা সামরিক সাহায্য তাদেরকে দিতে হতো বা এই সমস্ত হিন্দু রাজাদের। তো এইভাবে একটা চুক্তির মধ্য দিয়ে বিজয়নগরের রাজারা তাদের অধীনস্থ যে সমস্ত ছোটখাটো সামন্ত রাজারা ছিলেন তাদেরকে নিয়ন্ত্রণ করেছিলেন, তাদেরকে তাদের সাম্রাজ্যের অধীনে তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। তো এই যে ব্যবস্থা এটাকেই বলা হচ্ছে সিগমেন্টারি স্টেট, অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজার কে একত্রিত করে একটা বড় রাজা বা রাজ্য বা সাম্রাজ্য ছিল এখানে বিজয়নগর সাম্রাজ্য। তাই এটাকে বলা হয়েছে খণ্ডিত রাষ্ট্র। অনেকগুলো খণ্ড খণ্ড ছোট ছোট রাষ্ট্রের এক বৃহৎ সমষ্টি হচ্ছে বিজয়নগর রাষ্ট্র, তাই এটাকে বলা হচ্ছে সিগমেন্টারি স্টেট। বার্টন স্টেইন একথাও বলেছেন যে এই নায়করা ছিলেন একাধারে সেনাপতি, স্থানীয় শাসক, রাজস্ব সংগ্রাহক, এবং তার বক্তব্যকে সমর্থন করে সাউথের এক বিখ্যাত ঐতিহাসিক যার নাম টি.ভি. মহালিঙ্গম, তিনিও সেই বার্টন স্টেইনের বক্তব্যকে সমর্থন করে বলেছেন যে নায়করা ছিল সেনাপতি, আবার স্থানীয় অঞ্চলের শাসক, রাজস্ব সংগ্রাহক। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা নায়ক পাচ্ছি আর একটা পাচ্ছি অমর নায়ক। তা নায়ক আর অমর নায়ক এই দুটো বিষয় কি? নায়ক অর্থাৎ সেনাপতি, কোন সেনাপতিকে তার বেতনের পরিবর্তে জমি দেওয়া হচ্ছে এবং সেই অঞ্চলের সামন্ত প্রভু জমিদার হয়ে উঠছেন ওই নায়ক, যাকে কেন্দ্র করে নায়ঙ্কারা প্রথা। এবার নায়কদের মধ্যে আবার অমর নায়করা রয়েছেন, যে সমস্ত হিন্দু সামন্ত রাজারা ছিলেন, যারা সেনাপতি নয়, যারা ছিল ছোটখাটো জমিদার, ছোটখাটো রাজা,
তারা বিজয়নগরের রাজার প্রতি বশ্যতা স্বীকারের বিনিময়ে বিজয়নগরের রাজার কাছ থেকে প্রচুর পরিমাণে ভূ সম্পত্তি পেয়েছিলেন। এদেরকে আমরা বলবো অমর নায়ক। অর্থাৎ এই অমর নায়ক এবং নায়ক এই দুই পদাধিকারী ব্যক্তিদেরকে কেন্দ্র করে ৩০০ বছর ধরে বিজয়নগর সাম্রাজ্যে এই নায়ঙ্কারা প্রথাটি আবর্তিত হয়েছিল। তবে এই যে সেনাপতিকে রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া বা তার বেতনের পরিবর্তে তাকে একটা নির্দিষ্ট জমি দেওয়া, যেটা মুঘল যুগে আমরা মনসবদারি জায়গিরদারি প্রথায় লক্ষ্য করি, সুলতানি যুগে ইকতা প্রথায় লক্ষ্য করি, সেটা ছিল বিজয়নগরে নায়াঙ্কারা প্রথার ভিতরে। এখন এই নায়াঙ্কারা প্রথার এই ব্যবস্থাটি, এই সামরিক ব্যক্তিকে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া, এই পদ্ধতিটি ছিল ইউরোপীয় ধাঁচের। ইউরোপে তখন প্রাচীনকালে রোমান সাম্রাজ্যে আমরা এই ব্যবস্থা লক্ষ্য করি। এই কারণে রবার্ট সিওয়েল এটাকে রোমের রাজাদের সাথে তুলনা করেছেন, মানে বিজয়নগরের রাজাদের এই নায়াঙ্কারা প্রথার সাথে তুলনা করেছেন রোমের অর্থনীতি বা রোমের যে সামন্ত প্রথা রয়েছে তার তুলনা করেছেন। যাই হোক, এখানে আরেকজন গবেষকের নাম আমরা দেখবো, সে হচ্ছে ডিসি সরকার, অর্থাৎ দীনেশ চন্দ্র সরকার। তিনি ব্রাজিল এবং পর্তুগালের তথ্যের ভিত্তিতে তিনি এই দক্ষিণ ভারতের বিজয়নগরের নায়াঙ্কারা প্রথা নিয়ে গবেষণা করে দেখেছেন যে ব্রাজিলে যারা সামন্ত প্রভু তাদেরকে আমরা বলি ওয়ার লর্ড বা এখানে আমরা বলি ক্যাপ্টেন জেনারেল। আবার ঠিক একই রকম ভাবে আমরা বিজয়নগরের ক্ষেত্রে সামন্ত প্রভু বা এখানে যারা নায়ক তাদেরকে আমরা বলছি ক্যাপ্টেন। ব্রাজিলে যার নাম ক্যাপ্টেন জেনারেল, সেই একই ব্যক্তি ভারতবর্ষে তার নামকরণ হচ্ছে ক্যাপ্টেন। তো এই তুলনা বা এই বিষয়টা, অর্থাৎ ব্রাজিল পর্তুগালের যে সামন্ততন্ত্র তার সাথে বিজয়নগরের উদ্ভূত যে সামন্ততন্ত্র তার তুলনা করেছেন এই ডিসি সরকার, দীনেশ চন্দ্র সরকার। এছাড়া নীলকণ্ঠ শাস্ত্রীর কথা আমরা জানি। নীলকণ্ঠ শাস্ত্রী লিখেছেন হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া, বিখ্যাত গ্রন্থ, কে এ নীলকণ্ঠ শাস্ত্রী। তা তিনি বলছেন যে এই নায়করা ছিল একেবারে বিশুদ্ধ অর্থে সামন্ত প্রভু। এরা কোনো একটা অঞ্চলের জমিদার সামন্ত প্রভু, আবার সেই অঞ্চলের সেনাপতি, আবার সেই অঞ্চলের দণ্ডমুণ্ডের কর্তা। এদেরকে নিয়ে এরকম ২০০ জন নায়ক, অমর নায়কের প্রধান হয়েছিলেন রাজা, বিজয়নগরের রাজা। তাই বিজয়নগরের রাজার অধীনে ছিল এই সমস্ত নায়ক বা অমর নায়করা, যাদেরকে কেন্দ্র করে অর্থনীতিটা আবর্তিত হয়েছিল, নায়াঙ্কারা প্রথা আবর্তিত হয়েছিল। দেখো, এখানে এই বিজয়নগরের অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে তার কৃষি ব্যবস্থা, জলসেচ ব্যবস্থা, এগুলো নিয়ে আলোচনা করতে হয়, যেটা কৃষ্ণদেব রায় অনেক সংস্কার করেছিলেন এগুলো। কিন্তু ৩০০ বছরে বিজয়নগরের অর্থনীতি আবর্তিত হয়েছিল নায়াঙ্কারা প্রথাকে কেন্দ্র করে, এবং সেই নায়াঙ্কারা প্রথা বুঝতে গেলে আমাদের বিভিন্ন গবেষকের বক্তব্য, মন্তব্য আমাদেরকে পড়তে হয়। টিভি মহালিঙ্গম থেকে শুরু করে বাটনস্টাইন, নীলকণ্ঠ শাস্ত্রী, ডিসি সরকার, অনিরুদ্ধ রায়, এনাদের প্রত্যেকেরই গবেষণা রয়েছে এই নায়াঙ্কারা প্রথার উপরে। যেহেতু অনার্সের নোটস, এই সমস্ত গবেষণা লব্ধ তথ্য কিন্তু আমাদেরকে নোটসের মধ্যে নিয়ে আসতে হবে। তাই দক্ষিণ ভারতের বিজয়নগরের অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে যেমন অনেক ঐতিহাসিক আসবে, তেমনি অনেক ঐতিহাসিক বিজয়নগরের এই নায়াঙ্কারা প্রথাকে আবার সমালোচনা করেছেন। যেমন কয়েকজনের নাম বলছি, বি এ সালতোর এবং আরেকজন রয়েছে এন ভেঙ্কট রামাইয়া। এনারাও কিন্তু এ নিয়ে গবেষণা করেছেন এবং এটা নিয়ে অনেক সমালোচনাও করেছেন এই নায়াঙ্কারা প্রথার। তাই মূলত যে নায়াঙ্কারা প্রথার বেসিক যে ফরম্যাট সেটা আমি তোমাদেরকে বললাম, এটাই হচ্ছে সংক্ষিপ্ত আকারের মূল রূপ। এটা নিয়ে আমি এবার বিস্তারিতভাবে 20 নম্বরের 1000 ওয়ার্ডের যে অ্যান্সার সেটা তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরছে। গিভ এ অ্যাকাউন্ট অফ বিজয়নগর ইকোনমি উইথ এ স্পেশাল এমফেসিস অন দ্য নায়াঙ্কারা সিস্টেম। অর্থাৎ বিজয়নগরের অর্থনীতি আলোচনা করতে হবে নায়াঙ্কারা প্রথার উপর ভিত্তি করে। তো দেখো ওই উত্তরটি যেভাবে লিখবে, সুলতান মোহাম্মদ বিন তুগলকের নীতির বিরুদ্ধে আঞ্চলিকতাবাদের প্রথম প্রকাশস্বরূপ বিজয়নগর রাজ্যের 1336 খ্রিস্টাব্দ উদ্ভব ঘটে। বিজয়নগরের রাজারা সুগঠিত অর্থনৈতিক কাঠামো এবং একটি সামরিক রাজস্ব ব্যবস্থার দ্বারা প্রায় 3 শতাব্দী ধরে দাক্ষিণাত্য শাসন ক্ষমতা কায়েম করেন। রাজস্ব ব্যবস্থাটির নাম ছিল নায়াঙ্কারা প্রথা, যা ইকতা ব্যবস্থার সমর্থক। ফেরিস্তার বিবরণী, অর্থাৎ এখানে আমরা বিজয়নগরের যে ঐতিহাসিক উপাদান রয়েছে যার ভিত্তিতে আমরা এই কথাগুলো বলবো,
সেই ঐতিহাসিক উপাদানগুলোকে এখানে উল্লেখ করতে হবে। ফেরিস্তার বিবরণী, আব্দুর রাজ্জাক, নিকোলো কন্টি, ডমিঙ্গো পায়েজ প্রমুখ বিদেশি পর্যটকদের বিবরণী, কৃষ্ণদেব রায়ের কবিতা আমুক্ত মাল্যদা, কবিতার নাম আমুক্ত মাল্যদা, এবং সমকালীন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বিজয়নগরের আর্থিক কাঠামোর চিত্র পাওয়া যায়। বার্টন স্টেইন, দক্ষিণ ভারতের সবথেকে প্রসিদ্ধ গবেষক বার্টন স্টেইন বিজয়নগরের রাজত্বকালকে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় রূপে চিহ্নিত করেছেন। বিজয়নগরের রাজারা অন্ধ্র ও কর্ণাটকের স্বাধীন হিন্দু রাজাদের বিজয়নগর রাজ্যের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনের বিনিময়ে আঞ্চলিক ক্ষমতা ভোগ করার অধিকার দিয়েছিলেন। এই সমস্ত রাজারা নায়ক নামে পরিচিত ছিল এবং বিজয়নগর রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। চোল খণ্ডিত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তিত রূপ নায়ঙ্কারা প্রথা হলেও চোলদের তুলনায় এই রাজ্যে নায়ঙ্কারা অধিক স্বাধীন ও ক্ষমতা সম্পন্ন ছিলেন। নায়ঙ্কারা ব্যবস্থার মাধ্যমে নায়কদের বিধিসম্মত দায়িত্ব প্রকাশ পেত। এইভাবে চোল খণ্ডিত সংগঠন থেকে বিজয়নগর রাজ্য পৃথক ছিল। বিজয়নগরের আর চোলদের মধ্যে একটা তুলনা এখানে করা হয়েছে। প্যারা করে দেখো, বার্টন স্টেইন, টি.ভি. মহলিঙ্গম প্রমুখরা বলেছেন নায়করা একাধারে সেনাপতি, স্থানীয় শাসক, রাজস্ব সংগ্রাহক এর ভূমিকা পালন করত। বিজয়নগরের অর্থনীতিতে নায়ক ও অমর নায়করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অমর নায়করা প্রধানদের দায়িত্বের দত্তক। এদের অধীনস্থ একটি সামরিক দপ্তর অর্থাৎ কারা সৈন্য দিয়ে রাজাকে অর্থাৎ অমরা সাহায্য করত। বিজয়নগর থেকে প্রাপ্ত লেখমালায় নায়ঙ্কারা প্রথা, অমর নায়ক ভূমিদানের উল্লেখ আছে। 16 শতকে ইউরোপীয় তথ্যানুযায়ী নায়করা তাদের রাজস্বের কিছু অংশ কেন্দ্রে পাঠাত, যদিও এটি নিয়মিত ছিল না। পর্তুগিজ অশ্ব ব্যবসায়ী ফার্নাও নুনিজ বলেছেন বিজয়নগর রাজ্যে প্রায় 200 জন নায়ক রাজার নিকট থেকে ভূমির অধিকার পেয়েছিল। বিজয়নগরের পণ্ডিতগণ মন্তব্য করেছেন এই রাজ্যের প্রায় 75% গ্রাম অমরার অন্তর্ভুক্ত ছিল। প্যারা করে দেখো, ডক্টর ডি.সি. সরকার ইউরোপীয় অর্থাৎ এখানে পর্তুগাল এবং ব্রাজিল এ তথ্যের ভিত্তিতে নায়ঙ্কারা প্রথার সঙ্গে সামন্ততন্ত্রের সাদৃশ্য লক্ষ্য করেছেন। ব্রাজিলে যেমন লর্ডদেরকে ক্যাপ্টেন জেনারেল বলা হতো, তেমনি তাদের লেখায় নায়কদের ক্যাপ্টেন বলে অভিহিত করা হয়েছে। যদিও বার্টন স্টেইন বলেছেন নায়ঙ্কারার সঙ্গে সামন্ততন্ত্রের সাদৃশ্য খোঁজা যুক্তিযুক্ত নয়। উক্ত যুক্তিটি সমর্থিত হয় পরিবর্তিত ইতিহাস চর্চার বিচার থেকে। নীলকণ্ঠ শাস্ত্রী তার হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া গ্রন্থে নায়কদের সামন্ততন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন। পরে অবশ্য শাস্ত্রী মহাশয়ের মত পরিবর্তন করে বলেছেন দ্য এম্পায়ার ইজ বেস্ট লুকড আপন অ্যাজ এ মিলিটারি কনফেডারেশনস অফ মেনি চিফস। বিজয়নগরের রাজারা অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত কৃষির উপর গভীর প্রভাব বিস্তার করেছিল। যদিও বি.এস. সালেতর এবং এন. ভেঙ্কট রামাইয়া অন্ধ্র ও কর্ণাটকে এই প্রভাব সম্পর্কে সন্দিহান। বার্টন স্টেইন চোল শাসন ব্যবস্থা থেকে বিজয়নগরের শাসন ব্যবস্থার পরিবর্তন লক্ষ্য করেছেন। নাত্তার থেকে নায়কে উত্তরণ কি লক্ষ্য করেছেন? নাত্তার, এটা চোলদের শাসন ব্যবস্থায় রয়েছে, নাত্তার থেকে নায়কে উত্তরণ অর্থাৎ স্থানীয় নেতৃবর্গের পরিবর্তন। ভূমিগত মুখপাত্র থেকে সামাজিকভাবে অর্ধ স্বাধীনতা প্রাপ্ত প্রধানে উত্তরণ। বিজয়নগরের পণ্ডিতগণ নায়কদের এলাকাগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। 1 অমরা বা নায়কদের সত্ত্ব জমি, 2 ভান্ডার ভাদা বা রাজকীয় জমি, 3 মায়ুয়া বা মন্দির ব্রাহ্মণ মঠকে প্রদেয় জমি। অমররা রাজস্ব বিভিন্নভাবে ভাগ হতো, অর্থাৎ অমরার রাজস্ব বিভিন্ন ভাগে ভাগ হতো। যেমন অমরামাকুই বা উৎপাদনের 16-1 অংশ নায়করা পেত। ভেলু ভোগাই বা উৎপাদনের অংশ এবং অন্যান্য অংশের গ্রামের উপকার সাধনকারী পরিবারবর্গের কাছে যেত। অন্যান্য আয়ের অংশ গ্রামের উপকার সাধনকারী পরিবারবর্গের কাছে যেত। এমনকি ধোপা, কামার, কুমোর প্রভৃতিদের উৎপাদনের উপর অধিকার ছিল এবং তারা বকেয়া থেকে দায়মুক্ত ছিল। খুদিদের অর্থকে দান্য দেয়া এবং এর আদায়কারীকে স্বর্ণ দায়া নামে অভিহিত করা হতো। প্যারা করে দেখো, খুদি নামক শ্রমিকরা জমিগুলি চাষ করত। এদের জমির উপর অধিকার থাকলেও উৎপাদিত অর্থ ভূস্বামীদের সঙ্গে ভাগ করে নিতে হতো, যাকে বলা হতো খুদি ভরম। 1555 থেকে 56 সালের একটি তথ্যানুযায়ী খুদিরা প্রাথমিক অংশের 3/2 ভাগ পেত এবং 3/1 ভাগ মন্দির পেত।
কুট্টাগাই নামক অপর এক পদ্ধতির দ্বারাও শ্রমিকদের মজুরি দেওয়া হতো। প্যারা করে বিদেশি পর্যটক যথা আব্দুর রাজ্জাক, পায়েজ প্রমুখদের বিবরণ থেকে বিজয়নগরের জমির উর্বরতা ও ফসলের প্রাচুর্যতা সম্পর্কে জানা যায়। ধান, গম, জব প্রভৃতি ছাড়াও মশলা, খেজুর এমনকি নীল চাষ হতো। জলসেচ ব্যবস্থার দ্বারা জমিতে জল সরবরাহ করা হতো। বার্টন স্টেইন বলেছেন, কৃষকরা উৎপন্ন ফসলের বিনিময়ে এই সমস্ত কার্যক্রম করত বা কাজকর্ম করত। একে তামিলে দশভানভা এবং কর্ণাটকে কট্টু কর্তেজ বলা হতো। কৃষিকাজে রাষ্ট্রীয় তদারকি ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, কৃষ্ণদেব রায় একটি বড় জলাশয় নির্মাণ করেছিলেন। প্যারা করে দেখো টি.ভি. মহালিঙ্গম বলেছেন, বিজয়নগর রাজ্যে ভারী রকমের ভূমিকর ছিল, যা রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস। নোবুরো কারাসিমা, জাপানি ঐতিহাসিক নোবুরো কারাসিমা এবং সুব্বা রায়ালু প্রমুখরা দেখিয়েছেন তামিল প্রদেশে কর ব্যবস্থার ভারী রকমের বৃদ্ধি ঘটে। উৎপাদনের 6/1 বা 3/1 অংশ কর হিসেবে আদায় করা হতো। কিছু শাসক যেমন কৃষ্ণদেব রায় ফসলের কর আদায় করলেও অন্যান্য শাসক যেমন সদাশিব রায় তা নগদে আদায় করতেন। এস আয়েঙ্গার বলেছেন, ভূমিকর ব্যতীত আয়কর, বাণিজ্য কর, বিচার কর, সম্পত্তি কর প্রভৃতি আদায় করা হতো। এগুলি ছিল রাষ্ট্রের অতিরিক্ত রাজস্ব। প্যারা করে দেখো, বিজয়নগরের অর্থনীতির আরেকটি মূল স্তম্ভ ছিল সুগঠিত মুদ্রা ব্যবস্থা। প্রধান মুদ্রা স্বর্ণ হলেও তাম্র ও রৌপ্য মুদ্রার প্রচলনও ছিল। আব্দুর রাজ্জাক সারতাব, ফৈয়াস, পারদা, ভাসোহা ইত্যাদি নামক বহু স্বর্ণমুদ্রার তালিকা দিয়েছেন। আর্থিক কাজকর্ম তত্ত্বাবধানের জন্য একটি মন্ত্রী পরিষদ ছিল। প্রজাদের নিকট থেকে সরাসরি কর আদায়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমেও কর আদায় করা হতো। বালুদা, আদুয়ারি লিপি এবং বিদেশিদের বিবরণ থেকে কখনো কখনো কর মুকুবের পরিচয় পাওয়া যায়। তবে ডক্টর শ্রীবাস্তব এই তথ্য মানতে নারাজ। প্যারা করে বিজয়নগরের অর্থনীতির অন্যতম মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। ইরফান হাবিব সহ বহু ঐতিহাসিক বহির্দেশীয় বাণিজ্যের উপর জোর দিয়েছেন। আব্দুর রাজ্জাক 300 বন্দরের উল্লেখ করেছেন। 300 বন্দরের উল্লেখ করেছেন। কালিকট ছিল এদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। চীন, আরব, মালয় প্রভৃতি দেশের সঙ্গে সংগঠিত বাণিজ্যে ঘোড়া, আগ্নেয়াস্ত্র প্রভৃতি আমদানি করা হতো। বার্টন স্টেইন লিপিগত প্রামাণ্যের ভিত্তিতে প্রায় 80টি বাণিজ্য কেন্দ্রের অবস্থান দেখিয়েছেন। বিজয়নগরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বাণিজ্য চলত। সোনা, রূপা, তামা, লোহা ছিল গুরুত্বপূর্ণ শিল্প। গিল্ড ব্যবস্থার প্রচলন থাকলেও তা চোল আমল থেকে পৃথক ছিল। টি.ভি. মহালিঙ্গম কৃষি ও বণিক গিল্ডের কথা বলেছেন। এর সদস্যরা বিশেষত চেট্টিরা প্রশাসনেও অংশগ্রহণ করত। বিদেশি পর্যটক ও ব্যবসায়ীগণ রাস্তাঘাট ও পর্যটন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। রবার্ট সিউয়েল বিজয়নগরের শহরকে রোমের সঙ্গে তুলনা করেছেন, যা ওই রাজ্যের আর্থিক সমৃদ্ধতার পরিচায়ক। নায়করা ব্যবসা বাণিজ্যে পৃষ্ঠপোষকতা করতেন। এমনকি বিদেশি পর্যটক আব্দুর রাজ্জাক, নিকোলো কন্টি প্রমুখরা বিজয়নগরের রাজাদের তৎকালীন যুগের সর্বাপেক্ষা ধনী ব্যক্তি বলে উল্লেখ করেছেন। তবে রাজ্যের সমস্ত ব্যক্তি ধনী ছিলেন একথা ঠিক নয়, কিন্তু ধনী ও দরিদ্রের বৈসাদৃশ্য তর্ক সাপেক্ষ। পরিশেষে বলা যায়, বণিক গোষ্ঠী ও নায়করা ব্যবস্থা একই স্বার্থ সম্পন্ন সূত্রে আবদ্ধ হওয়ায় বিজয়নগরের সাম্রাজ্য দৃঢ় আর্থিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই ছিল বিজয়নগরের অর্থনীতি, বিশেষ করে নায়ঙ্কারা প্রথার উপর ভিত্তি করে তার যে অর্থনীতির 20 নম্বরের অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। খুব কোয়ালিটি অ্যান্সার, এটি খুব ভালো। 80% নাম্বার ভ্যারি করবে। তোমরা কলেজের স্যারকে দিও যাচাই করে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।